হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি ইমন আপনাদের সাথে রয়েছি। আজকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের অর্থাৎ টিপস অ্যান্ড ট্রিক্সের পঞ্চম ক্লাস। আজকে আমরা আরও নতুন 5টি টিপস সম্পর্কে জানব। আর আজকের টিপসগুলো থাকবে আরও বেশি ইন্টারেস্টিং। তাই বলছি, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে আরও কিছু মজার টিপস রইবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায়। আমরা ফার্স্টে যে টিপস সম্পর্কে জানবো সেটা হলো স্মুথ পাথ। অর্থাৎ আমরা ডিজাইন করার সময় অনেক সময় অর্থাৎ যখন আমরা কোনো প্রকার ডিজাইন করে থাকি তখন আমরা কিছু বলতে পারেন শেপ তৈরি করি, যা ধরুন যেমন ইচ্ছা শেপটা তৈরি করছি। আমি এমন একটা রাফ শেপ তৈরি করলাম, তার কারণটা আমি আপনাদের বলছি। ধরুন আমার যে শেপটা রয়েছে এটা একটু রাফ, অর্থাৎ একটু নয় অনেকটা রাফ। এটা কিন্তু অনেকটা রাফ। এভাবে দেখুন, আমি যখন এটাকে শেপের থেকে আউটলাইন করছি তখন দেখা যাচ্ছে এটা কতটা রাফ। এখন আমার যে কর্নারগুলো রয়েছে আমি চাচ্ছি কর্নারগুলো আরও স্মুথ করব, কিন্তু আমি সেই স্মুথ করার জন্য এখন যেটা ইউজ করব সেটা হলো একটি টুল। অনেকে হয়তো এই টুল সম্পর্কে জানেন না, তাদেরকে বলছি এই টুলটি খুবই কার্যকরী। আমরা পেন্সিল টুলের নিচে দেবো স্মুথ টুল। এইটা ইউজ করলে আমাদের যেখানে যেই লাইনটাকে স্মুথ করব সেটার উপর জাস্ট যদি আমরা ড্র্যাগ এবং বলতে পারেন লাইন তৈরি করে থাকি তখন আমাদের সেই পার্টটা স্মুথ হয়ে যাবে। দেখুন আমার পার্টটা কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের এমন হয়ে থাকে। আচ্ছা, আপনাদের দেখানোর জন্য আমি আরেকটি শেপ তৈরি করে দেখাচ্ছি পেন টুল দিয়ে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আমি খুবই বাজেভাবে ধরুন একটা শেপ তৈরি করে ফেলছি। এখন আমার শেপটাকে স্মুথ করার প্রয়োজন। তখন আমরা পেন্সিল টুল থেকে স্মুথ টুল সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এভাবে ড্র্যাগ করব। আমার শেপটা অটোমেটিকলি আস্তে আস্তে স্মুথ হয়ে যাবে এবং লাস্ট পর্যন্ত আমি একটি স্মুথ শেপ পাবো। আর এভাবে আমরা চাইলে পরবর্তীতে আমাদের শেপটিকে স্মুথ করে নিতে পারবো। আচ্ছা, যারা এখন পর্যন্ত টিপস জানেন না তাদেরকে বলছি টিপসটি খুবই কার্যকরী। অর্থাৎ আমরা যখনই কোনো ইলাস্ট্রেট করতে থাকি তখন এটি বেশি কার্যকরী হয়ে থাকে। আর আপনি যদি ব্রাশ টুল ইউজ করে কিছু তৈরি করে থাকেন তখন আপনারা বলতে পারি এইটা আরও বেশি কার্যকরী হয়। তখন আমরা এটাকে ইউজ করে আমাদের এই কর্নারগুলো যেগুলো রয়েছে এগুলোকে স্মুথ করে নিতে পারি। এই কর্নারগুলো স্মুথ করে নিচ্ছি, দেখুন খুব ইজিলি হবে কিন্তু আমার কর্নারটি স্মুথ হয়ে গেল। এটা ইউজ করলে আমাদের ইলাস্ট্রেশনের সময় অনেক বেশি কার্যকরী এবং ইলাস্ট্রেশনের সময় একটু রাফ হলেও পরবর্তীতে স্মুথ করে আমরা সেটাকে ফিক্সড করে নিতে পারি। এটা হলো আমাদের ফার্স্ট গেল। 2 নম্বর হলো রাউন্ডিং কর্নার। ধরুন আমি একটা স্টার তৈরি করছি, আমি এই স্টারটি তৈরি করলাম। এখন আমার প্রয়োজন এই স্টারগুলোর কর্নারটা রাউন্ড করতে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো কর্নার রাউন্ড হবে না, শুধুমাত্র একটি কর্নার রাউন্ড হবে, এখানে একটি কর্নার রাউন্ড হবে। কিন্তু আমরা যদি এখান থেকে রাউন্ড করে দেখুন সবগুলো কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা চাচ্ছি না। তখন আমরা যেটা করবো ডাইরেক্ট সিলেকশন টুল নেবো, এই কর্নারটা জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করে দেখুন এটাকে রাউন্ড করে দিলাম। এটা আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাউন্ড নিলাম। এবার এটা সিলেক্ট করে আমি এগুলো ম্যানুয়ালি ডাউন করছি, এটা সিলেক্ট করে এটাকেও আমি রাউন্ড করে দিলাম আর এই দুটোকে এভাবে রেখে দিলাম। তাহলে আমার কিন্তু যেই কর্নারটা আমার রাউন্ড করার প্রয়োজন হয়েছিল আমি শুধুমাত্র সেই কর্নারটাকে রাউন্ড করছি। এর ফলে আমাদের ডিজাইনে যখন একাধিক কর্নার থাকবে তখন যে কর্নারটা রাউন্ড করার প্রয়োজন হবে আমরা শুধুমাত্র সেই কর্নারটিকে রাউন্ড করে নিতে পারবো, অন্যান্য কর্নার আমাদের রাউন্ড করার প্রয়োজন পড়বে না। এবার 3 নম্বর টিপস হলো কনভার্টিং পয়েন্ট। অর্থাৎ আপনাদের যদি ইলাস্ট্রেটর CS6 ভার্সন হয়, যদি ওল্ড ভার্সন হয়ে থাকে তখন আপনাদের এই কর্নারের এই অপশনটা থাকে না, কিন্তু নিউ ভার্সন যারা ইউজ করেন তাদের কাছে এটা থাকে। তাই যেমন 2017 এই ভার্সনটাতে এই টিপসটা রয়েছে। আমি একটা ইলিপস তৈরি করলাম, এবার দেখুন আমি চাচ্ছি এই কর্নারটা কনভার্ট হয়ে এটাতে এমন থাকবে না, এটা জাস্ট স্মুথ না হয়ে মানে বলতে পারেন অ্যাঙ্কর পয়েন্টের মতন হয়ে যাবে, কিছুটা এই টাইপের হয়ে যাবে, এমন হবে, এমন হবে। কিন্তু এমন করতে আমি এখানে পারছি না, তার জন্য আমরা যেটা করবো ডাইরেক্ট সিলেকশন টুল দেবো, এই জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করবো। দেখুন আমাদের এখানে অপশন চলে আসছে কিন্তু কনভার্ট, এই অপশনটাতে এখান থেকে কনভার্ট করতে পারি। এই একটা মজাদার অপশন। আরেকটা মজাদার অপশন হলো আমরা যদি এই অপশনটা আপনার না থাকে অর্থাৎ CS6 যদি ভার্সন ইউজ করে থাকেন তখন আপনারা যেটা করবেন সেটা হলো এখানে যাবেন পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলে যাবেন, যে এই মাঝখানের এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করবেন, দেখবেন অ্যাঙ্কর পয়েন্টের কর্নার চেঞ্জ হয়ে যাবে। CS6 যারা ইউজ করবেন তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন, আর যারা CS6 এর বা তার থেকে বড় বা আপডেট ভার্সন ইউজ করবেন
তারা জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নারটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটাকে কনভার্ট করে দিবেন, জাস্ট কনভার্ট করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে আমি এটাকে কনভার্ট করে এমন করে দিলাম। এভাবে আমরা অ্যাঙ্কর পয়েন্ট কনভার্ট করতে পারি। আচ্ছা, নেক্সট যে স্টেপটা আমি সবথেকে বেশি ব্যবহার করে থাকি সেটা হলো আমাদের আউটলাইনকে, অর্থাৎ যে পাথটা ব্যবহার করি সেটাকে এক্সপ্যান্ড করে নিই বা আউটলাইন করে নিই। টেক্সটের বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি টেক্সট কীভাবে আউটলাইন করতে হয়, তবে টেক্সট আউটলাইন আমাদের অনেক সময় কাজে লাগে। টেক্সটটি আউটলাইন করা যারা জানেন না তাদের বলে দিচ্ছি, আপনার টেক্সটটিকে আপনি শেপে পরিণত করতে পারেন। তার জন্য জাস্ট ডাইরেক্ট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলে এটা জাস্ট শেপে পরিণত হয়ে যাবে। আনগ্রুপ করলে আপনি দেখতে পারেন এগুলো প্রতিটা আলাদা আলাদা শেপ, এগুলো প্রতিটা আলাদা আলাদা শেপে পরিণত হয়ে গেছে এখন। এ হলো একটা টিপস রইল। আর যারা পার্ট অর্থাৎ কোনো একটা পাথ তৈরি করছেন, ধরুন আমি পেন টুল দিয়ে একটা পাথ তৈরি করলাম, একটা জাস্ট পাথ তৈরি করলাম সিম্পল দেখে, যেমন আপনার ভালো লাগবে তেমন একটা পাথ তৈরি করে নিলেন। এবার আমি চাচ্ছি যে এই যে পার্টটা তৈরি করছি অর্থাৎ এই পার্টটাকে আমরা চেঞ্জ করব। পার্টটা চেঞ্জ করার জন্য এই স্ট্রোকটাকে আমরা শেপে পরিণত করব। এবার এটা করার জন্য আপনারা যা করবেন তাহলে জাস্ট অবজেক্ট থেকে যাবেন এক্সপেন্ড, অবজেক্ট থেকে এক্সপেন্ডে যায়, এখানে ফিল কালার আছে, স্ট্রোক কালার আছে। আমরা যদি শুধুমাত্র স্ট্রোক কালারটাকে এক্সপেন্ড করব তাই ফিলটাকে আনচেক করে স্ট্রোকটাকে চেক করব, ওকেতে ক্লিক করব। এবার দেখুন এটা আমার একটা শেপে পরিণত হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু আর কোনো লাইন নয়, এটা এখন একটা শেপ, এটা একটা শেপে পরিণত হয়ে গেছে। এটা খুবই কার্যকরী। আমি যখনই কোনো প্রকার ইলাস্ট্রেশন করে থাকি প্রথমত ইলাস্ট্রেশনটা করে সেটাকে এক্সপেন্ড করে মানে শেপে করে নেই, আর যদি শেপে করার প্রয়োজন থাকে তাহলে আগে শেপ করে নেব, আর যদি শেপটাকে এক্সপেন্ড করার প্রয়োজন হয় তখন আমি এখান থেকে এক্সপেন্ড করে নিই। আর এক্সপেন্ড করলে আমার ডিজাইনের মধ্যে কোনো প্রকার আউটলাইন থাকে না। আর আউটলাইন না থাকার আরেকটা বড় কারণ আমি আপনাদের বলছি। ধরুন আমি একটা স্টার তৈরি করে দেখাচ্ছি, আমি এই স্টারটা তৈরি করলাম, এটা আমি আউটলাইন করে নিলাম। এবার আমি চাচ্ছি এর আউটলাইন স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক দিচ্ছি জাস্ট ধরুন 5 দিলাম। এবার আমি যদি এটাকে ছোট করি, কখন যদি এটাকে ছোট করি তাহলে দেখুন আমার যে সমস্যাটা হবে, আমার স্ট্রোকটাও কিন্তু ছোট হলো। এইটা কেন ছোট হলো? কারণ আমার উইন্ডো থেকে আমি একটা অপশন ক্লিক করে রাখছি। আপনারা কন্ট্রোল কে ক্লিক করবেন, আচ্ছা আমি অপশনটাকে আনচেক করে দিলাম। এবার আমি আপনাদের দেখাই, দেখুন আমার যে স্ট্রোকটা রয়েছে এটাকে আমি একটু বৃদ্ধি করে 5 দিলাম। এবার যদি আমি এটাকে ছোট করি, দেখুন আমার স্ট্রোকটা কিন্তু মোটা হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না আমার স্ট্রোকটা মোটা হোক। আমি ছোট করি আর বড় করি, আমার স্ট্রোকটা সর্বদা সমান থাকবে। যখন আমরা লোগো ডিজাইন করবো তখন এটা বেশি কার্যকরী। এর জন্য আমরা দুটো করতে পারি, এক কমান্ড কি ক্লিক করতে পারি, ক্লিক করে এখান থেকে স্কেল স্ট্রোক ইফেক্ট এটা ক্লিক করে ওকে করে দিলে আমার এটা কখনোই ছোট হবে না। কিন্তু আপনারা এটা কখনো করবেন না, কারণ হয়তো আপনার পিসিতে এই অপশনটা অন থাকলো, কিন্তু যখনই আপনার কোনো বায়ারকে কোনো কাস্টমারকে দিবেন তার কাছে যদি এই অপশনটা না থাকে তখন সে ছোট করলে তার যা সমস্যা হবে, তার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা যেটা করবেন সেটা হলো এটাকে ক্লিক করবেন, ক্লিক করে অবজেক্ট থেকে এক্সপেন্ড করে দেবেন, অর্থাৎ অবজেক্টটাকে এক্সপেন্ড করে দিবেন, এক্সপেন্ড করে দিয়ে শুধুমাত্র স্ট্রোকটাকে এক্সপেন্ড করবেন। এবার দেখুন আমি এটাকে যতই ছোট করি আমার ডিজাইনের কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমি এটাকে ছোট করলেও আমার শেপটা তেমনই থাকবে এবং আমার যে কালার কম্বিনেশন সেম থাকবে। এটা আমাদের অনেক অনেক কার্যকরী, যারা লোগো ডিজাইন করে থাকে তাদের জন্য এটা বেশি কার্যকরী। আচ্ছা 5 নম্বর কালার হলো 5 নম্বর যে স্টেপটি হলো সেটা হলো ইউজ শেপ বিল্ডার। আমরা শেপ বিল্ডার ইউজ করবো। ধরুন আমার একটা তারা রয়েছে, আমি এখন এর ভিতরে ফিল কালার দেবো, কিন্তু আমি যদি এটাকে এটা কিন্তু একটা শেপে রয়েছে, তা আমি এটাকে চেঞ্জ করে ফিল কালার দিতে পারছি না। তা আমি এটাকে এভাবে যদি একটা একটা করে লাইন টেনে যদি অনেক দিন ধরে করে এর ভিতরে কালার দিতে যাই তাহলে অনেক সমস্যা, অনেক সময় লেগে যাবে। তাই আমরা সিম্পল যেটা করতে পারি সেটা একটা শেপ, অর্থাৎ বলতে পারেন পেন টুল দিয়ে একটা শেপ আর্ট করলাম, এর চারোদিকে শেপটা আর্ট করার পরে আমি যেটা করবো এটার একটা কালার দিয়ে দিচ্ছি। এবার দুটো সিলেক্ট করব, সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাব, অর্থাৎ আমি এখান থেকে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে অল্ট ক্লিক করে রাখবেন, অল্ট ক্লিক করলে বাইরের অংশগুলো আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে দেখুন আমার এই তারাটা আলাদা হয়ে গেছে। আমি এটাকে জাস্ট অ্যারেঞ্জ টু সেন্ড ব্যাক করে দিচ্ছি। দেখুন আমার এটা কিন্তু ভিতরে একটা অ্যাডজাস্টমেন্টের শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু আমি যদি পেন টুল দিয়ে কর্নার মাপিক করতে যেতাম তাহলে অনেক সময় লেগে যেত। তাই এটা খুব ইজিলি এবং খুব দ্রুত করে দিয়েছে। শেপ বিল্ডার টুলটা আমার খুবই কাজে দেয় এবং এটার সাহায্যে আমি অনেক সময় অনেক কমপ্লেক্স শেপগুলো তৈরি করে থাকি। ইলাস্ট্রেশনের সময় এটা বেশি কার্যকরী হবে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের 5টা টিপস বললাম, যাদের টিপসগুলো ভালো লাগছে, অর্থাৎ একটি টিপস যদি আপনার কার্যকরী হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনার কোন টিপসটি ভালো লাগছে, যাতে আমি নেক্সট ভিডিওতে
এমনই আরো নতুন নতুন টিপস আপনাদের জানাতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত রইল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।